আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে শেষ করতে ইসিকে সহযোগিতা করবে সরকার। ভবিষ্যতে আর কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রিয় দেশবাসী, শেখ হাসিনার সরকারের পতনের বর্ষপূর্তি ও জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই যোদ্ধাদের। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। ভাষণে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জানান, সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে উপস্থাপন করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। জুলাই অভ্যুত্থানের পর আমরা অনেক দূর পথ অতিক্রম করে এসেছি। আমাদের জাতীয় জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে এসছে, অর্থনীতিতে গতিশীলতা এসছে, সংকট দূর হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আমরা জাতির কাছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করেছি। ভবিষ্যতে আর কোনো সরকারই যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করার তাগিদ দিয়ে ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচার দেশের মাটিতেই হবে বলেও জানান তিনি। আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোনো সরকারই যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফ্যাসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার এদেশের মাটিতে হবেই। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা প্রত্যেকেই অবগত আছেন, একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। নতুন বাংলাদেশ গড়ার প্রথম পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি জাতিকে আর কখনো বিভক্ত হতে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সবাইকে এমন প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে আমার আহ্বান, আসুন নতুন বাংলাদেশ গড়ার প্রথম বড় পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। প্রধান উপদেষ্টার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক এ ঘোষণার ফলে বাংলাদেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। আর স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিটি বিষয় আইনগত প্রক্রিয়ায় ঘোষণা করেছেন। গুলশানের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জুলাই ঘোষণাপত্রের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ রূপান্তরের কাজ শুরু হবে। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। নির্বাচনের সময় 2026 ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জুলাই ঘোষণাপত্র পাঠ করায় মানুষের মনে স্বস্তি ফিরেছে। মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন, এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ
পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। যারা হতাশ হয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে বলেও মনে করেন তিনি। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে, তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে দল, কিন্তু দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত। দুপুরে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের আরও বলেন, জুলাই ঘোষণাপত্র অসম্পূর্ণ এবং অস্পষ্ট থাকায় আহত শহীদ পরিবারের মাঝে উৎকণ্ঠা কাজ করছে, যেটি গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি বলেন, অতি শীঘ্রই জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে তার আলোকে নির্বাচন নিশ্চিত করতে হবে। আমরা বলেছি যে নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এটা আমাদের আমির জামাতের যে টাইমলাইন বলেছিল সেটাকে এটা স্যাটিসফাই করে এবং আমরা এই নির্বাচনকে ইতিবাচকভাবে দেখি। কিন্তু নির্বাচনের আগে আমরা যে কয়েকটি দাবি দিয়েছি এই দাবিগুলো পূরণ হওয়া অপরিহার্য। 3টি অল্টারনেটিভ কথা বলেছি এবং যেগুলো আইন কভার করে। এর ভিতরে আমরা তো বলেছি LFO এই সিস্টেম আছে, আমরা বলেছি যে প্রজ্ঞাপন জারি করে এটা করা সম্ভব, আমরা বলেছি এখানে গণভোটের মাধ্যমে এটা সম্ভব। এখানে প্রথম 2টা ইজিয়ার এবং তেমন কোনো সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই। এই 2টারও একটা গভর্নমেন্ট নিতে পারে। তারপরে যদি গভর্নমেন্ট মনে করে যে না আমরা গণভোটের দিকে যাব, এটাও আমাদের একটা দাবি, সেই ব্যাপারেও গণভোট করা এখানে সম্ভব। এখনও তো 6 মাসের বেশি সময় আছে। এটা নির্ভর করবে সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে তার কতটুকু আন্তরিকতা আছে। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা মাইল ফলক হতে পারে। তার প্রথম যুক্তিটা হচ্ছে 54 বছরের ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, এই নির্বাচন তো আমরা সুষ্ঠু হইতে দেখি নেই। যেহেতু পিআর এটা কাউন্ট করার সুযোগ আছে, তো সেক্ষেত্রে আগেরটা তো 5 মতোই। আর পুরো হোল কান্ট্রি যে পরিমাণ সমর্থন মানুষের আছে একটা ন্যাশনাল নির্বাচনে বলুন, রিপ্রেজেন্টেশনে বলুন, পার্টি বলুন, সব জায়গাতে পুরো জাতির ভিতরে তার পজিশন কী, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট এবং সেটা রিফ্লেকশন হবে। আমরা এখনও মনে করি পিআর পদ্ধতিতে বেস্ট পদ্ধতি, আমরা এই নিয়ে আগিয়ে যাব। নির্বাচনের সময়সীমা নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে এর আগে বিচার ও সংস্কার দৃশ্যমান এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই ঘোষণাপত্রের প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আখতার হোসেন আরও বলেন, ঘোষণাপত্র পেলেও শহীদদের প্রকৃত সংখ্যা উল্লেখ না করায় পরিপূর্ণতার অভাব রয়েছে। নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রের ভিত্তিতে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। নির্বাচনের পূর্বেই সংস্কার বিচারকে দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। জুলাই ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট অন্তর্ভুক্ত না করলে বর্জনের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। সকালে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একথা জানান। বলেন, ঘোষণাপত্রে গণ অভ্যুত্থানে শহীদদের সংখ্যা সঠিক না থাকায় বিভ্রান্তি সৃষ্টি হবে। এ সময় নুরুল হক নূর বলেন, নির্বাচনের আগে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নিতে হবে। একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচনের নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল?
জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি করছে বিএনপি। দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইলিয়াস মাতবর, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি র্যালিটি এখন কোথায় অবস্থান করছে? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমরা এখন অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনি জানেন যে ফ্যাসিবাদ সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে নয়াপল্টনে বিএনপি কিন্তু র্যালির আয়োজন করেছে। সেই র্যালিটি 3টা হওয়ার কথা থাকলেও দুপুর থেকে কিন্তু নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জড়ো হচ্ছেন। এখন স্টেজে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আজকে এখানে এই র্যালির প্রধান র্যালি শুরুর প্রথমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এছাড়া সালাউদ্দিন আহমেদ। ইতিমধ্যে কিন্তু সিনিয়র কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ স্টেজে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে শুধু ঢাকা জেলায় না, বিএনপি কিন্তু আগেই জানিয়েছেন যে ঢাকা জেলা ছাড়াও ঢাকা জেলার আশপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকেও নেতাকর্মীরা এই র্যালিতে অংশ নেবেন এবং দুপুরের আগে থেকেই কিন্তু নেতাকর্মীরা ঢাকার বাইরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন। এখন আমরা দেখেছি যে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা অনেকেই গরুর গাড়ি নিয়ে এসেছে এবং ধানের মধ্যে ধান ক্ষেত আকৃতি করে ধান লাগিয়ে তা প্রদর্শন করেছেন। এছাড়া দেখেছি যে অনেকে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন এবং অনেকে গাড়ির মধ্যে আয়না ঘর এবং জেলখানা বানিয়ে নিয়ে আসছেন এবং সেই স্বৈরাচার সরকার যেভাবে আয়না ঘর এবং বিএনপি নেতাকর্মীদেরকে বন্দী করে রেখেছিলেন সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিএনপি এই র্যালিটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি এবং পুরানা পল্টন জাতীয় প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে এটা শাহবাগ গিয়ে শেষ হবে। আপনি জানেন যে আপনি শুনতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মহানগর থানা জেলার যে নেতৃবৃন্দ রয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এসে হাজির হয়েছে। আমরা একটু যে নেতৃবৃন্দ এসেছে আমরা জানার চেষ্টা করবো। ভাই, 1 বছর পূর্ণ হলো। আপনারা জানেন গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রহীন ছিলেন, বাক স্বাধীনতাহীন ছিলেন, ভোটাধিকারহীন ছিলেন, এমনকি মানুষের বেঁচে থাকা নিশ্চিত ছিল না। গত বছরের 5 আগস্ট স্বৈর শাসক শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এরপর থেকে বাংলাদেশের মানুষ মুক্ত পরিবেশে মোটামুটি তারা বসবাস করতে পারছেন। আজকের এই দিনটি ঔজ্জ্বল্য আনন্দের একই সঙ্গে আপনারা জানেন গতকাল ডক্টর ইউনূস আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন, যার কারণে আজকের আনন্দের দিনটি দ্বিগুণ আনন্দের উৎসবে পরিণত হয়েছে। আমরা আশা করি অচিরে একটা নির্বাচন হবে, ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি এবং সরকার নির্বাচিত হবে, যে সরকার একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে ফিরে আনার জন্য, ভোটাধিকার ফিরে আনার জন্য কাজ করবেন। আমাদের আপনি জানেন যে বিএনপির যে র্যালি আছে র্যালিটি কিন্তু বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে প্রেস ক্লাব মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ করবে এবং নেতাকর্মীরা চাচ্ছেন যে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথে হাঁটবে দেশ। এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস মাতবর। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। গত 30 জুলাই রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করা হয়। 29 জুলাই 3 আসামির পক্ষে শুনানি হয়। এর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ শরীফুল ইসলামের হয়ে লড়েন আইনজীবী আমিনুল গনি টিটো। কনস্টেবল সুজন চন্দ্র রায়ের পক্ষে শুনানি করেন আইনজীবী আজিজুর রহমান দুলু ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে ছিলেন আইনজীবী সালাহ উদ্দিন রেগান। এ 3 জনেরই অব্যাহতি চান আইনজীবীরা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। আজ আদালতে সাক্ষ্য দেবেন 2 জন। এখন পর্যন্ত 3 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ সময় জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন তারা। সেই সাথে তুলে ধরেন বিভীষিকাময় দিনগুলোর কথা। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অপরদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আটক। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার ক্রম ওয়ারেন্ট অব প্রেসিডেন্স নিয়ে রিভিউয়ের রায় আগামীকাল ঘোষণা করা হবে। এদিন সকালে রায় ঘোষণার সময় নির্ধারণ করেছেন আদালত। এর আগে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ শুনানি শেষে গত 30 জুলাই এ সংক্রান্ত রায়ের জন্য 6 আগস্ট দিন ধার্য করা হয়েছিল। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 6 বিচারপতির বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেছিলেন। তবে আজ আদালত হাইকোর্টের রায়ের জন্য 7 আগস্ট দিন ধার্য করে আদেশ দিয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও একজন। ভোরে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী বাহার উদ্দিনকে আনতে চান তার স্বজনরা। ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস তুলে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পুলিশ জানায়, দুর্ঘটনায় প্রবাসী বাহার উদ্দিনের স্ত্রী ও মেয়ে সহ 7 জনের প্রাণ গেছে। নিহতের মধ্যে 3 শিশু ও 4 জন নারী। আজ 22শে শ্রাবণ, বাংলা সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি ও ভাষার অন্যতম শ্রেষ্ঠ স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাংলা 1348 সনের এ দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শ্রাবণের বর্ষণসিক্ত পরিবেশে তিনি পরলোক গমন করেন। বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে অফুরন্ত অবদান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির শ্যামলাঙ্গিনায় 1268 সনের 25 বৈশাখ ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 8 মে জন্মেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি পরবর্তীতে বাংলা সাহিত্যের দিকপাল হয়ে ওঠেন, সমৃদ্ধ করে তোলেন সাহিত্যের সকল ক্ষেত্রকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, নাট্যকার, কথাশিল্পী, চিত্রশিল্পী, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, ছোট গল্পকার ও ভাষাবিদ। বাংলা সাহিত্য সংস্কৃতির এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি লেখালেখি করেননি। বাংলা সাহিত্য সংস্কৃতির বিকাশে যার অফুরন্ত অবদান, সেই কবি প্রকৃতিকে কাঁদিয়ে যখন ইহধাম ত্যাগ করেন, সেদিন শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন, দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপারের কোলে, বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুলে তুমি চলে যাবে বলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে। বাংলা ভাষা ও সাহিত্যের অনেক কিছুরই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, ছোট গল্পের জনক, এমনকি বাংলা গদ্যের আধুনিকায়নের প্রতিকৃত তিনি। প্রথম এশীয় হিসেবে 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করে তৎকালীন একটি প্রাদেশিক ভাষাকে বিশ্ব সাহিত্যে স্থান করে দিয়েছিলেন তিনি। ব্যক্তিগত চিঠিও যে কি অসাধারণ ললিত সাহিত্য আর দার্শনিকতার দৃষ্টান্ত হতে পারে, তার ছিন্নপত্র সৃষ্টির আগে তার কোনো নজির ছিল না।
কলকাতায় জন্ম হলেও পৈতৃক জমিদারি দেখভালের জন্য তিনি বাংলাদেশে এসেছেন বহুবার। কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর ও নওগাঁর পতিশরে জমিদার বাড়ি আজও তার স্মৃতিচিহ্ন বহন করে। এসব জায়গায় বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যের অনুবাদ কাজও করেন বাংলাদেশে। মানুষের শেষ আশীর্বাদ নিয়েই এই মহান মানবতাবাদী দার্শনিক কবি অনিঃশেষ অনির্বাণ শিখার মতোই জ্বলছেন আজও বাংলা সাহিত্যের সব অঙ্গনেই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।